আবার নতুন করে এসআইআর হওয়া উচিত, কারণ আগের এসআইআরটা ঠিকভাবে ভালো করে রাজ্য সরকার করেনি, আগের রাজ্য সরকার। আর প্রথমেই তোমায় সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। বিজেপি সরকার 100 দিন অতিক্রান্ত করেছে। এর মধ্যে আমরা দেখেছি একাধিক প্রচুর টাকার বিনিয়োগে শিল্প এসছে রাজ্যে, একাধিক কর্মসূচি উন্নয়নমূলক প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্যে। এই উদ্যোগকে কিভাবে দেখছেন? তো স্বাভাবিক, বিজেপি মানেই তো ডেভেলপমেন্ট। বিজেপি যেখানে যেখানে রাজ্য সরকার তৈরি করেছে সেখানে সেখানেই ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে সেখানে ইনভেস্টমেন্টস আসছে। বিহার ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনে পরিণত হচ্ছে, উত্তরপ্রদেশ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনে পরিণত হচ্ছে, যেটা কখনো কল্পনাই করা যায়নি, ভাবাই যায়নি, কেউ ভাবতে পারতো না। 4টে চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি পৃথিবীতে, 4র্থটা ভারতবর্ষে উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী কলকাতা শহরে এসে 1 কিলোমিটার হাঁটলেন, হেঁটে এসে কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যখন ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরতে পারলেন না, কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে হেঁটে ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেলেন। তো সেটা এবার এখানে বিজেপি সরকার এসেছে, সেখানে একটা স্টেবিলিটি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে কোনো জায়গায় কোনো গন্ডগোল কিভাবে কন্ট্রোল করা হচ্ছে। আমার নেতা, আমার রাজ্য সভাপতি কি কি বার্তা দিয়েছেন। এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য তো ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা আছে, তো খুব স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে দেখলাম যে নতুন রাজ্য সরকার দেশভাগ নিয়ে আলোচনা করছে, 1 সপ্তাহ ধরে স্বাধীনতা দিবস উদযাপন করছে, কিন্তু বিশেষত গ্রেট ক্যালকাটা কিলিংস ডে উদযাপন করছে। সেক্ষেত্রে আগের রাজ্য সরকার এই ধরনের কোন রকম কর্মসূচিই নেয়নি। তারা কি দেশভাগের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আনতে চাইছিল না? না, ভারতবর্ষে দুটো প্রদেশ তো বিভাজিত হয়েছিল, পাঞ্জাব এবং বঙ্গ। তার মধ্যে পাঞ্জাবিরা তাদের ইতিহাসটাকে খুব সুন্দরভাবে বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক কারণ, পাঞ্জাবে কমপ্লিট পপুলেশন ট্রান্সফারটা হয়ে গেছিল, ট্রান্সফার অফ পপুলেশন অ্যান্ড প্রপার্টি, কিন্তু ইস্টার্ন বর্ডার্সে সেটা হয়নি। কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, হয়নি। ডেমোগ্রাফিক একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক এদিক ওদিক তারতম্য ছিল, কমপ্লিট প্রপার্টি পপুলেশন ট্রান্সফার হলো না। ভোট ব্যাংক ক্রিয়েট হয়েছে, এটা ভোট ব্যাংকের রাজনীতি ছিল, তাই জন্য দেশভাগের কথা এখানে বলা হবে না। কি কি যন্ত্রণা আছে সেটা ভুলিয়ে দেওয়ার কথা হবে। গোয়াল ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা ফল, আমাদের এই সব সেলো, কিন্তু সেটা সাইডা দিয়া কেন চলে আসতে হইল, সেটা আমরা আলোচনা করতে পারবো না। তো এই রাজনীতিটা ছিল, নোংরামিটা ছিল। পশ্চিমবঙ্গ, এখন পশ্চিমবঙ্গের নাম বদল করে এর আগে সরকাররা সব বাংলা, বেঙ্গল এসব করতে চেয়েছিল, যাতে পশ্চিমবঙ্গের নামটা যদি উঠে যায় তাহলে যে পূর্ববঙ্গের অস্তিত্বটা কখনো ছিল এই প্রশ্নটাই মানুষের মধ্যে থাকবে না। যতক্ষণ পশ্চিমটা থাকবে, পশ্চিমবঙ্গ, পশ্চিম প্রিফিক্সটা বঙ্গের সাথে যুক্ত থাকবে, ততক্ষণ পূর্ববঙ্গ যে ছিল তার একটা অস্তিত্ব থাকবে, আমাদের বাঙালদের অস্তিত্ব থাকবে, আমাদের পূর্বপুরুষদের লড়াই সংগ্রামের অস্তিত্বটা থাকবে। এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এত বছর ধরে, সেটা তো আমরা করতে দেবো না, কারণ এই পশ্চিমবঙ্গটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তৈরি হয়েছিল। তাহলে এটা কি দেশদ্রোহিতার অংশ নয়, যে পশ্চিমবঙ্গের ইতিহাস সাধারণ মানুষকে জানতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাবরের মতো এটা বর্বরতার ইতিহাস জানছে রাজনৈতিক মানুষ? উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ধান্দাবাজি, দেউলিয়াপনা। এটা দেশদ্রোহিতার থেকেও বড় হচ্ছে জাতিদ্রোহিতা। আমার বাপ ঠাকুরদা রেডিও চালিয়ে 1 বস্ত্রে শালগ্রাম শিলাটা নিয়ে যখন চলে এসেছিলেন আমাদের পরিবারের লোকজন, আমি উত্তর পুরুষ হয়ে সেটাকে অস্বীকার করাটা হচ্ছে জাতিদ্রোহিতা, বংশদ্রোহিতা। তো যে নিজের পরিবারের হতে পারেনি, নিজের ঠাকুরদাদা বাপ ঠাকুরদারই হতে পারেনি, সে দেশের কি আলাদা করে হবে? এটা দেশদ্রোহিতার চেয়ে বড় হচ্ছে আপন রক্ত, আপন বংশদ্রোহিতা।
আপনি একটু আগে ভোট ব্যাংকের কথা বললেন, এই ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে কি পশ্চিমবঙ্গকে জঙ্গিদের সেফ প্লেস করে ফেলেছিল আগের রাজ্য সরকার? না, জঙ্গিদের সেফ প্লেস তো সিপিএম এর আমল থেকেই আরম্ভ হয়ে গেল। 84 সালে বাঙাল বেল্ট যাদবপুর সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় তথা কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর কলিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনায় বসে যে অনুপ্রবেশকারীর প্রচলনটা আরম্ভ করে দিয়েছিলেন ওপার বাংলা থেকে, তাকে শিল্পের পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছিলেন। তো সেইটাকে ধরে রাখার জন্য, তাই জন্যই আজকে এই সমস্ত কাজগুলো, তাই জন্য এত 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 জঙ্গি ধরা পড়ছে। যে সমস্ত স্লিপার সেলরা 2007 সালে ঢুকে বসে আছে, যাদের নাম 2002-এর এসআইআরে আছে, অথচ তারা ভারতবর্ষের নাগরিক নয়, তাহলে এর জন্য 2002-এর এসআইআর তো সিপিএম করেছিল, সিপিএম এর সরকার করেছিল। যারা দিনের পর দিন টেলিভিশনে গিয়ে বড় বড় লেকচারবাজি কথাবার্তা মারে, তাদের সরকার কেন এইসব জঙ্গি স্লিপার সেলদেরকে ঢোকালো যারা ভারতবর্ষের নাগরিকই ছিল না? যে কারণে আজকে আপনারা শুনছেন যে বিভিন্ন সময় রাজ্য সভাপতি বলছেন যে আবার নতুন করে এসআইআর হওয়া উচিত, কারণ আগের এসআইআরটা ঠিকভাবে ভালো করে রাজ্য সরকার করেনি, আগের রাজ্য সরকার। আর 2002-তে তো সিপিএম এত গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছিল, তো তাহলে 2002-এর এসআইআরটা কিভাবে বেস হতে পারে? এসব প্রশ্নগুলো তো এখন উঠে আসছে আমাদের সরকার হওয়ার পরে, যখন সব তথ্য সামনে আসছে। তো জঙ্গি এভাবেই ঢুকেছে। শেখ মুজিবুর রহমানের খুনি 30 বছর ধরে ভারতবর্ষে কলকাতা শহরে কি করে লুকিয়ে বসে থাকলো? ওই এজেসি বোস রোডের কি মঞ্জিল নামের বাড়িটা ছিল, যেখান থেকে পুলিশ অ্যারেস্ট করে সিপিএম এর এক নেতাকে, যে বোমা ফোমা বাধা ইত্যাদি করা, পানাগড়ের আর্মি ক্যান্টনমেন্ট, তার সমস্ত ছবি টবি পাওয়া গিয়েছিল। মাওবাদীরা মুজাহিদ্দিনদের কাছ থেকে আইডি কিভাবে পেয়েছিল, এটা তো 2010 সালে ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরির যিনি ডিরেক্টর ছিলেন CN ভট্টাচার্য, তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন। এটা তো আমার কথা নয়। নেক্সাস বুঝতে হবে। আমরা দেখেছি বুদ্ধিজীবী যারা রয়েছে তারা বিশেষ কিছু ইস্যুতে সরব হয়। এই যে জঙ্গি আমাদের রাজ্যে পাওয়া যাচ্ছে, এটা তো একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল প্রবলেম, এতে তো এরা সরব হচ্ছে না। না, সেটা হবে কেন? বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে হচ্ছে এখনকার দিনে কাদেরকে বুদ্ধিজীবী বলে? যারা সিনেমা করে, যারা ছবি আঁকে, বই ফই লেখে, কবিতা লেখে, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তো তো তাদের বাজারটা কি? তাদের বাজার তো বাংলাদেশও তাদের বাজার, তাদের বাজার পশ্চিমবঙ্গেও বাজার। বাংলাভাষী মুসলমান বাজারটা তো অনেক বড় বাঙালি হিন্দুর চাইতে। তো বাঙালি হিন্দুর পক্ষ নিয়ে তারা কেন কথা বলবেন? তাই জন্যই তারা সরব হন সেই সব ইস্যুতে যেখানে বাঙালি হিন্দু কি কোণঠাসা করা যায়। অন্যদিকে 21শে জুলাইয়ের মতো 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠাতা দিবস, সেই অনুষ্ঠান নিয়েও দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি দেখা যাচ্ছে। আরে দূর, ওদেরকে নিয়ে আর কথা বলতে আমাদের ভালো লাগে না। দেখুন, ওদের মধ্যেকার ব্যাপার কি দড়ি টানাটানি করছে নিজেরাই জানে। এত দুরবস্থা 21শে জুলাই, ওই 150টা লোক নিয়ে ইয়ে করছে, আর 200টা সাংবাদিক আর 150টা লোক, এই অবস্থায় দাঁড়িয়েছে। এবার ও তো 4টে লোকও হবে না, ছাত্র পরিষদের 4টে লোকও হবে না। কালীঘাট থানায় গেছিল, পারমিশন নেয়নি, হাইকোর্টের দ্বারস্থ যেখানে হয়েছে। খুশি ইচ্ছে যাক, ও আমাদেরকে অনেকবার হাইকোর্টে দৌড়াতে হয়েছে, ওরা আবার একটু দৌড়াক, কি আছে? যা যা করেছে তার একটু কিরকম লাগে জিনিসটা, সেটা তো ভোগ করতে হবে, বুঝতে হবে, বুঝুক। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার অনুমতি পেয়েছে, কিন্তু তার ঠিক আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, আবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। টাকা কোথার থেকে এসছে না এসছে, ব্যাংক এসব ফ্রিজ তো করতেই হবে। পালিয়ে যাবে কি যাবে না তার নেই ঠিক। তো তো অনুমতি নিয়ে তো লাভ নেই কোনো। অনুমতি কোর্ট দিয়েছে, সরকার তার বাকি কোটি তার টাকা পয়সা বন্ধও করে দেবে। টাকা পয়সার সোর্সটা কি? এত এত টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট, কিসের, কে কোথায় কি টাকা ট্রান্সফার করে দিক, কেটে বড় ধান্দায় আছে কিনা, সেটা আমাদের জানা নেই। আপনার কি মনে হয় না যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া, এটা একটা ভুল সিদ্ধান্ত? দেখুন, এটা কোর্টের সিদ্ধান্ত ভুল না ঠিক সেটা নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা দৃষ্টতা কোনোটাই আমাদের নেই। কিন্তু ওনার নামে তো একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, এতে তদন্তে ক্ষতি হবে না উনি দেখুন, যদি এটা বেরিয়ে যায়? কোর্টের ডিসিশন,
কোর্টের কোনো রায়ের ওপরে আমরা কোনো মন্তব্য আমরা অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা সে পার্টিও নই, আর জাস্টিসের বাড়ির সামনে গিয়ে পোস্টার মারা সেটাও নই, বা অরণ্যদেব বলা কোনো জাস্টিসকে অরণ্যদেব বলা সেটাও পাবলিক আমরা নই। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার দেশ ছেড়ে বেরিয়ে গেলে দেশে ফিরে আসবে আর? এখন নিয়ম কানুন অনেক অন্যরকম হয়ে গেছে, এখন কান ধরে দেশে ফেরত নিয়ে আসা যায়। অন্যদিকে দেখলাম নতুন সরকার আসার পর আরজি করের তদন্ত নতুন করে শুরু হয়েছে, সেখানে নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে। তাহলে এবার এই যে দেহ তড়িঘড়ি করে সৎকার করে দেওয়া, বাকি যে প্রশ্নের উত্তর মিলছিল না এতদিন, এগুলো কি মিলবে? মেলা তো উচিত, কারণ দ্বিতীয়বার পোস্টমর্টম রিপোর্ট হোক, এটা তো আমরা সবাই চেয়েছিলাম। অভয়ার মাকে নিয়ে অগ্নিমিত্রাদি নিজে রাজ্যপালের কাছে যাচ্ছিলেন যাতে দ্বিতীয় পোস্টমর্টম করা যায়। মাঝপথে ফোন আসে যে আপনি এক্ষুনি যদি না আসেন আপনাকে ছাড়াই দেহ সৎকার করে দেওয়া হবে, যে কারণে রাজ্যপালের কাছে আর যাওয়া হয়নি। তো এই প্রশ্নগুলোর তো উত্তর পাওয়া বাকি আছে। মানে মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছিলেন যে তিনি সেদিন রাতে সারা রাত মনিটর করেছেন, ওনাকেও তদন্তের আওতায় আনা উচিত। মনিটরটা কি করেছিলেন যেটা অভয়ের মা অভিযোগ করেছেন আবেশ ব্যানার্জিকে নিয়ে, সেটাকে সেই সেটিংটা করার জন্য, যাতে ঘরটরগুলো বাথরুমগুলোকে ভেঙে দেওয়া যায়, ভেঙে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা যায়। 4বার চাদর বদল হয়েছিল অভয়ের শরীরের ওপর থেকে বলে যে অভিযোগ, এগুলো বদল করানোর জন্য 500-600 লোক ঢুকিয়ে দিয়ে হাতের চিহ্ন ফিহ্ন সমস্ত করে দেওয়া, পুরো প্রমাণ লোপাট করে দেওয়া, নষ্ট করে দেওয়া, উনি কি এই মনিটরিংটা করেছিলেন? এগুলো তো জানতে হবে। এখন দেখা যাচ্ছে যে সেদিন রাতে যারা উপস্থিত ছিলেন বা সিসিটিভিতে যাদের দেখা গেছে প্রত্যেককেই তদন্তের জন্য ডাকা হচ্ছে, কিন্তু আগে যখন তদন্ত হয়েছিল এদেরকে তো একবারের জন্য ডাকা হয়নি, না ডাক হয়নি, পায়নি কেননা তারা। অর্ধেক জিনিস তো পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি, তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, সমস্ত কিছু পুরো ক্রাইম সিন সিনারিওকে পুরো একদম তছনছ করে দেওয়া হয়েছে। সিবিআই প্রমাণটা পাবে কোথা থেকে? একটা মার্ডার বা এ ধরনের একটা হত্যাতে 4 দিনের ডিলে ইজ ইকুইভ্যালেন্ট টু মানে 4 বছরের ডিলে। তথ্য প্রমাণ না থাকলে তো কোনো সংস্থা কোনো কিছু প্রমাণ করতে পারবে না। মানে সেই সময় যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সীমা পাহুজা, তার উপর কি কোনো চাপ ছিল বলেই তদন্তটা ঠিক মতো এগোয়নি? সেটা তো তারা বলতে পারবেন যে কি ধরনের চাপ ছিল, তবে চাপ যে ছিল কিছু একটা, সেটা তো ইন্দিরা মুখোপাধ্যায় পুলিশ অফিসার তার ক্রপ করা ট্যাম্পার্ড ফটোশপ ছবি নিয়ে প্রেস কনফারেন্স করার তাগিদ দেখেই বোঝা গেছিল। মানে এটা পুলিশের আইপিএস অফিসারের কি এমন ঠেকনা, কি এমন দায় পড়েছিল সেগুলো করা। না এবার আগে বিনীত গোয়েল, তাকেও তদন্তের আওতায় আনা উচিত, তিনি কি কি জানেন। না আগের রাজ্য সরকার তার মানে কোথাও গিয়ে ভয় পেয়েছিল যে আরজি কর কাণ্ডের পাশাপাশি হয়তো অন্য দুর্নীতির কথা উঠে না, আসতে অনেক পারে তদন্ত ব্যাপার করলে। আছে এখানে, শুধু দুর্নীতি না, কে কে যদি আবেশ ব্যানার্জি সত্যি জড়িত থাকেন যেটা বলা হচ্ছে, এত মুখ্যমন্ত্রী নিজের ভাইপো। সন্দীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ধরনের সম্পর্ক, তাকে বাঁচানোর এত চেষ্টা। একটা ওই সিভিক ভলেন্টিয়ারের তো এত ক্ষমতা হয় না যে সে একা একা নিজ ক্ষমতায় হাসপাতালের ভেতরে ঢুকে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে আসবে, এটা একার পক্ষে করা সম্ভবপর নয়। সঙ্গে আরো কারা কারা ছিল, ডাক্তার যারা সেই দিনকে ছিল তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত, জেরার আওতায় আনা উচিত। কোনো ডাক্তার কিছু জানলো না, কোনো আওয়াজ পেল না, কোনো সহপাঠী যারা এসে এত আন্দোলন করলো, যারা এসে এত টাকা তুলে ফুলে নিল, এত টিভিতে সেলিব্রিটি হয়ে গেল, আমাদের পার্টি অফিসের বাথরুম ব্যবহার করে আমাদেরই পার্টি অফিসের দেওয়ালে উল্টোপাল্টা জিনিস লিখে দিয়ে চলে গেল, এদেরকেও তো তদন্তের আওতায় আনা উচিত। এরা কি পুরো ব্যাপারটা মমতার বন্দ্যোপাধ্যায়ের ইশারায় ঘেঁটে দেওয়ার জন্য এসেছিলেন? এই প্রমাণগুলো চাই, এই তদন্ত চাই। এই প্রমাণের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্ত করা উচিত? মমতা করা তো বন্দ্যোপাধ্যায় উচিত, ডাকা উচিত। মানে আরজি কর কাণ্ডে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির সম্ভাবনা মমতা জোরালো হবে? বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা গন্ডগোলের মূল কিংপিন মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটা দুর্নীতির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় আনা উচিত, ডাকা উচিত। অসংখ্য ধন্যবাদ।